নির্বাচন কমিশন থেকে ভোটার তথ্য হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ, 12 দিন সংশোধনের পর চূড়ান্ত 31 আগস্ট। পুলিশের জন্য 40,000 বডি ক্যাম কেনার সিদ্ধান্ত। পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র, প্রতিবেশী দেশ থেকে আসছে চালান। নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর। আর্মি ড্রেসের মতো পোশাক ছিল, অস্ত্র AK-47, আর সব তো সরকারের অস্ত্র। বলছিলাম চাইনা ব্র্যান্ড আমরা ব্যবহার করি। তারা যেহেতু অপারেশনের ফলে তারা পার্শ্ববর্তী দেশে চলে যায়, তো সেই পার্শ্ববর্তী দেশের অস্ত্রগুলোই হয়তো তারা সেখান থেকে ক্রয় করে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের গানসু রাজ্য, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে, এখনো নিখোঁজ 28। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে ইসি। এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের জন্য 21 আগস্ট পর্যন্ত সুযোগ পাবেন। এবারের হালনাগাদে 44 লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এদের তথ্যই মিলবে খসড়া সম্পূরক তালিকায়। স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে এই তালিকা পাওয়া যাবে। সংশোধনের জন্য দাখিলকৃত আবেদন 24 আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে ইসি। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। বর্তমানে দেশে ভোটার রয়েছে 12,37,32,274 জন। এদিকে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। ভোটার তালিকার খসড়া প্রকাশ নিয়ে আরও খবরাখবর জানতে চাই সহকর্মী লাভলি বিথির কাছ থেকে। বিথি, এই খসড়া প্রকাশের পরের প্রক্রিয়া কি এবং 31 অক্টোবর পর্যন্ত যে ভোটার অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে সে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়েছে কিনা একটু জানাবেন আমাদের বিস্তারিত। এবার যত সম্ভব তরুণদেরকে ভোটার করার পরিকল্পনা হাতে নিয়ে ইলেকশন কমিশন কাজ শুরু করেছে। যদিও ভোটার তালিকা ভোটের আগে প্রকাশ করা একটি রুটিন কাজ, তবে এবার ইলেকশন কমিশন 3টি ভোটার তালিকা প্রকাশ করে, যার একটি মার্চে তো প্রকাশ করা হয়ে গেছে। এবার যেটি করা হয়েছে সেটি দ্বিতীয় ধাপের ভোটার তালিকা, এবং আজকের যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেটি প্রতিটি উপজেলা এবং থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ওই এলাকার ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে করে একটি বিষয় হচ্ছে যে ওই এলাকার যারা ভোটার হওয়ার, যারা মারা গেছেন অথবা ভোটার তালিকায় ভোটার হওয়ার যোগ্য না কিন্তু তাদেরকেও ভোটার করা হয়েছে, তাদের নাম কর্তন, নতুন করে যারা ভোটার হয়েছে বা 2007-এর 1 জানুয়ারির আগে যারা জন্ম হয়েছে কিন্তু ভোটার হয়নি তাদেরকে এই তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে অর্থাৎ পুরো ভোটার তালিকার যে সংশোধন তার জন্য 21 আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন করার সময় দিয়েছে, এবং 24 আগস্টের মধ্যে সেই দাবিগুলো আপত্তিগুলো নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। আর সব প্রক্রিয়া শেষ হওয়ার পর 31 আগস্টের মধ্যে দ্বিতীয় ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর আরেকটি তৃতীয় ধাপের যে ভোটার তালিকার কথা বলা হয়েছে, ইলেকশন কমিশন সেই সিদ্ধান্তে এখনো অটল আছে। 31 অক্টোবরের মধ্যে যাদের 18 বছর পূর্ণ হবে তারা হচ্ছেন তৃতীয় ধাপের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে, এবং 31 অক্টোবর পর্যন্ত যারা নিবন্ধন করবেন তাদের তালিকাটা 31 অক্টোবরের পরে প্রকাশ করা হবে। অর্থাৎ ভোটার তালিকার ভোটার অন্তর্ভুক্তি করার যে বিষয়টি সেটি কিন্তু চলমান আছে, এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সেই প্রক্রিয়া 31 অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যেহেতু ইতিমধ্যে তফসিলের কথা বলে দিয়েছে ডিসেম্বর পর্যন্ত, নির্বাচন কমিশনের অন্যান্য যে সকল কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ডই কিন্তু খুব দ্রুত এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন, এবং তারই অংশ হিসেবে আজকে আগস্ট 12 দিন মাত্র সময় দিয়েছে ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য। বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে সরকার। এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান 40,000 বডি ক্যাম কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন, এসব যন্ত্র হাজারো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে। বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানি, চীন ও থাইল্যান্ডের 3টি কোম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ করেছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা এই ক্যামেরা বহন করবেন। বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান। পাহাড়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সশস্ত্র সংগঠনগুলোর ভারী অস্ত্র ব্যবহার। সহিংসতা, আধিপত্য ও অস্থিরতা সৃষ্টিতে সাবমেশিন গান, AK-47, M3 এবং শক্তিশালী SBBL শটগান সংগ্রহ করছে তারা। গোষ্ঠীগুলোর একজনের সঙ্গে কথা হয় আমাদের সহকর্মী আহমেদ রেজার। বলেন, আধিপত্য ও অধিকার রক্ষায় এমন পন্থা বেছে নিচ্ছেন তারা। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা নিয়ে ধারাবাহিকের প্রথমটি থাকছে আজ। ছবি তানভীর মিজানের। নয়নাভিরাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি জেলার প্রায় 13,000 বর্গ কিলোমিটার নিয়ে পার্বত্য চট্টগ্রাম। সৌন্দর্যের অপরূপ লীলাভূমিতে সশস্ত্র গোষ্ঠীর উৎপাত দীর্ঘদিনের। সহিংসতা, গোলাগুলি, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ শোনা যায় নিয়মিত। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF ও কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF উল্লেখযোগ্য। সম্প্রতি যে অস্থিরতা ও সহিংসতা বেড়েছে তার অন্যতম উদাহরণ 2023 সালে KNF-এর পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ও গোলাগুলিতে 4 সেনা সদস্য সহ 18 জন নিহতের ঘটনা। ওই বছর রাঙামাটিতে সহিংসতায় প্রাণ যায় 4 জনের। এছাড়া খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠনগুলোর নিজেদের গোলাগুলি ও সহিংসতায় 6 জনের প্রাণহানি ঘটে। 2024 সালে 89টি গুলি বিনিময়ের ঘটনায় নিহত হন 45 জন। নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের তালিকায় দেখা যায় লোকাল গান। শিকারের জন্য ব্যবহৃত এই অস্ত্র বানায় ব্রো জনগোষ্ঠীর কারিগর। জানা যায় SBBL শটগান মিজোরাম সীমান্ত দিয়ে পাচার হয়। মাস 6 আগে থানচি সীমান্তে অভিযানে SBBL ও কার্তুজ উদ্ধার করা হয়। .22 SMG 2024 সালের 24 নভেম্বর মিয়ানমার সীমান্ত ঘেঁষা এলাকা থেকে উদ্ধার করা হয় এই লো কোয়ালিটি সাবমেশিন গান। ধারণা করা হয় আরাকান আর্মির কাছ থেকে পাহাড়ি গোষ্ঠীগুলো এই অস্ত্র সংগ্রহ করে। সবশেষ সংগ্রহ আয়রন বাট সমৃদ্ধ আধুনিক AK-47। নতুন ভার্সনের এই অস্ত্র আছে পাহাড়ি গোষ্ঠীর হাতে। আমি একটু দেখাতে চাই যে শুরুর দিকে তারা মূলত যখন একদমই এই সংগঠনগুলো ছিল, তারা এই যে গাদা বন্দুক বলা হয় এগুলো ব্যবহার করত। 2018 সালের পরবর্তী সময় থেকে 19 সাল পর্যন্ত তারা AK-47-এর এই যে অস্ত্রগুলো, এটি আসলে প্রথাগত বা ট্রেডিশনাল অস্ত্র বলা হয়, সেটি ব্যবহার করত। AK-47-এর যে আপডেট ভার্সন সেটি এখন কিন্তু তারা ব্যবহার করছে। এটি হচ্ছে যে AK-47-এর আয়রন বার্ড সমৃদ্ধ। এটির মাধ্যমেও তারা পাহাড়ে বেশ কিছু যে সন্ত্রাসী কার্যক্রম সেটি আসলে চালাচ্ছে তারা। এটা হচ্ছে স্নাইপারের যে কার্তুজ বা বুলেটটা বলা হয়, এবং এটি অত্যাধুনিক। ধারণা করা হচ্ছে যে এখন KNF তাদের কাছে স্নাইপারও অ্যাভেলেবেল থাকতে পারে এই সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য। মূলত তারা ওয়াকি টকিগুলো ব্যবহার করছে। এবং আমি এই মুহূর্তে দেখাতে চাই যে KNF আসলে কি ধরনের পোশাক ব্যবহার করে। এগুলো মূলত ম্যাগজিন বা কার্তুজগুলো বহন করবার জন্য। পোশাকের কথা বলছিলাম, আধুনিক যোগাযোগ মাধ্যম এবং বিশেষ করে আধুনিক মারণাস্ত্র যেগুলো তারা আসলে ব্যবহার করে, সেটি আসলে পাহাড়ি জনপদের কাছে একটি শঙ্কা এবং আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়গুলো নিয়ে কুকিচিনের সদস্য ছিল এমন একজনের সাথে কথা হয় আমাদের। ওরা কি কি অস্ত্র ব্যবহার করতো দেখতেন, আবার কি পোশাক পরতো? এটা আর্মি ড্রেসের মতো পোশাক ছিল, অস্ত্র AK-47, আর সব তো সরকারের অস্ত্র। বলছিলাম চাইনা ব্র্যান্ড আমরা ব্যবহার করি, তারপরে AK, তারপরে রাইফেল, এগুলো আমরা ব্যবহার করি। অস্থির মিয়ানমার সীমান্ত কাজে লাগিয়ে বাড়ছে অস্ত্রের চালান। বান্দরবানের ম্রো গোষ্ঠীর একটি অংশের হাতবদল হয়ে পৌঁছায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে। থানচি বড়থলি রুট ব্যবহার করে আরাকান আর্মির কাছ থেকে
বেশ কিছু অস্ত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা যায়। শক্তিমান ব্র্যান্ডের ভারতীয় অস্ত্র আসে মিজোরাম হয়ে রাঙামাটি রুটে এবং মিজোরাম থানচি হয়ে যায় সশস্ত্র গোষ্ঠীর হাতে। গোয়েন্দা সূত্র অনুযায়ী অস্ত্র চালানের প্রধান রুটগুলো হচ্ছে ভারতের মিজোরাম হয়ে বিলাইছড়ি, বড়থলি এবং পরবর্তীতে অস্ত্রগুলো যায় সশস্ত্র গোষ্ঠীর হাতে। একইভাবে মিজোরাম থেকে থানচি হয়েও অস্ত্র আসে বাংলাদেশে। অন্য আরেকটি রুট হল মিজোরাম এবং খাগড়াছড়ি সীমান্ত। এছাড়া মিয়ানমার হয়ে বাংলাদেশের লামায়ও ঢোকে অস্ত্রগুলো। এসব রুটে সক্রিয় আন্তর্জাতিক দালাল চক্র ও সাবেক গেরিলারা। সূত্রের তথ্য বলছে আলীকদম হয়ে লামা এবং বান্দরবানে পরে রাঙামাটি হয়ে অস্ত্র যায় সশস্ত্র সংগঠনগুলোর হাতে। এছাড়া মিয়ানমার থেকে ভারতের মিজোরাম হয়েও বাংলাদেশে ঢোকে অবৈধ অস্ত্রগুলো। আইনশৃঙ্খলা বাহিনী জানায় শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ডেটোনেটর ও এক্সপ্লোসিভ ভারতের মিজোরাম থেকে সরবরাহ করা হয়। আমাদের যে অস্ত্রগুলো রিকভারি হয়েছে আর কি, সেখানে আমরা দেখেছি যে সেমি অটোমেটিক রাইফেল এবং সেমি অটোমেটিক SMG এগুলোর পাশাপাশি তাদের কাছে কিছু গ্রেনেড টাইপের জিনিস পাওয়া গেছে আর কি। তারা যেহেতু অপারেশনের ফলে তারা পার্শ্ববর্তী দেশে চলে যায়, তো সেই পার্শ্ববর্তী দেশের অস্ত্রগুলোই হয়তো তারা সেখান থেকে ক্রয় করে আমাদের এখানে তারা অভিযান পরিচালনা করে। পুলিশ বলছে এ পর্যন্ত 41টি অস্ত্র উদ্ধার হয়েছে বিভিন্ন যৌথ অভিযানে। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে মঙ্গলবার অনুষ্ঠিত হবে দুদেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক। এদিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা। বৈঠকে মালয়েশিয়ান কর্মী পাঠানোর জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুণ্ডুলে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। আরও খবরাখবর জানতে চাই সেখানকার গোলাম মোস্তফা রুবেল আমার সঙ্গে যোগ দিয়েছেন। রুবেল, আন্দোলনকারীরা কি বলছেন এবং মহাসড়কে অবরোধ পরিস্থিতির খবরাখবর আপনার মাধ্যমে একটু জানতে চাই। আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মূলত শিক্ষার্থীরা আজকে তারা আন্দোলন শুরু করেছে। মূলত আমাদের উত্তরবঙ্গের যে মহাসড়ক হাটিকুণ্ডুল গোল চত্বর, পুরো গোল চত্বরটি কিন্তু তারা আটকে রেখেছে এবং যে কারণে কিন্তু দুপাশেই কিন্তু আসলে যান চলাচল বন্ধ রয়েছে। অনেকটাই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনে তাদের দাবি ছিল মূলত এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। বিগত সরকারের আশ্বাস এবং বর্তমান সরকারের আশ্বাস ছিল বারবার থাকার পরেও কিন্তু আসলে তাদের সেই স্থায়ী ক্যাম্পাসটি হচ্ছে না, যে কারণে আজকে কিন্তু ছাত্ররা জেগেছে এবং তারা কিন্তু আজকে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু দুই পাশেই কিন্তু মূলত তাদের সমস্ত রাস্তার যে যান চলাচল সব বন্ধ রাখা হয়েছে। কতক্ষণ নাগাদ আপনারা এখানে বসেছেন দীর্ঘ সময়? আপনাদের এই দাবি তো দীর্ঘদিনের, কেন মানছে না এবং না মানলে কি করবেন আপনারা? আমাদের এই দাবিটা দীর্ঘ 9 বছর আগে আমাদের এই ক্যাম্পাসটা অনুমোদন পেয়েছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত এটার কোনো বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত একটা ইটের কোনো টাকাও পাইনি যে আমাদের ক্যাম্পাসটা হবে। তো সেই কারণে আমরা আজকে বাধ্য হয়ে এই রোডে এসেছি। আমরা জানি না আজকে আমরা যদি ডিবিপি থেকে নির্দিষ্ট স্পষ্ট কোনো ভাষা পাই তাহলে ঠিক আছে, আর যদি না পাই তাহলে আমরা কঠোর থেকে আরো কঠোরতর আন্দোলনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। যেমনই শুনছিলেন শিক্ষার্থীদের কথা, অর্থাৎ তাদের কথা একটাই, যতক্ষণ পর্যন্ত তাদের এই ক্যাম্পাস পূর্ণাঙ্গ ক্যাম্পাস না হবে ততক্ষণ নাগাদ তাদের কিন্তু আন্দোলন চলতে থাকবে। তারা দীর্ঘ প্রায় 10 দিন যাবৎ তারা সে আন্দোলন করে যাচ্ছে এবং তাদের আন্দোলনের মধ্য দিয়ে তারা একটা কথা জানান দিচ্ছে যে দীর্ঘ সময় ধরে তারা ভাড়া জায়গায় থেকে তারা এই ক্যাম্পাস পরিচালনা হচ্ছে, সেখান থেকে তাদের অনেকটাই দুর্ভোগে পড়তে হচ্ছে। হয় ক্যাম্পাস দিতে হবে, না হলে এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সেটিকে বাতিল করে দিতে হবে। এভাবে তারা আর এখানে থাকতে চায় না, যে কারণে কিন্তু আজকে উত্তরবঙ্গ পুরোটাই ব্লকেট দিয়ে তারা রেখেছেন এবং দীর্ঘ যানজট কিন্তু তৈরি হচ্ছে দুপাশে। জি রুবেল, আপনার মাধ্যমে সেই জনদুর্ভোগের কথা আমরা শুনছিলাম। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। পদ্মার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরায়। টানা 1 মাস ধরে ভাঙছে পার। এর মধ্যে বিলীন 92টি স্থাপনা, ঝুঁকিতে 8 শতাধিক স্থাপনা সহ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন অনেকে।
আর ভাঙন রোধে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিংয়ের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। চোখের সামনে মুহূর্তেই বিলীন দোতলা ভবনের এই মসজিদ। এই দৃশ্য গেল 6 আগস্ট জাজিরার নাওডোবার 0 পয়েন্ট এলাকার। ফজরের নামাজ পড়ার পরে হঠাৎ করে মনে করেন নদীর ভাঙ্গন ভুরভুর ভুরভুর করে যাইতে যাইতে মসজিদ পড়ে গেছে। কেউ বাইরে এসে কেউ বাইরে এই মুহূর্তে একবারে ভাঙ্গা পুরাটাই গেছে গা। পরদিন সকালে পার্শ্ববর্তী উকিলউদ্দিন মুন্সিকান্দি এলাকার প্রায় 150 মিটার ধসে যায় নদীতে। 7 জুলাই থেকে শুরু হয়েছে এই ভাঙন। গেল 1 মাসে পদ্মায় বিলীন হয়েছে অন্তত 57টি বসতবাড়ি ও 35টি ব্যবসা প্রতিষ্ঠান। নদীগর্ভে চলে গেছে সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদ ও জাজিরার ডান তীরের বেশ কিছু এলাকা। ভাঙন ঝুঁকিতে নাওডোবার 3টি গ্রামের অন্তত 6 শতাধিক বসতবাড়ি ও মঙ্গলমাঝি ঘাট বাজারের 240টি স্থাপনা। আমাদের 2টা ঘর চলে গেছে, একটা বড় ঘর আর একটা ছোট ঘর ছিল। মানুষজন আস্তে আস্তে আমার ঘরের মাল সামানা সহ আমার ঘর বাড়ি পুরোটাই নদীর মধ্যে গেছে। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত 200টি পরিবার। নেই মাথা গোজার ঠাই। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে অনেকের। পূব সাইডে পশ্চিম সাইডে ব্যাক সাইডে মনে করেন কাজ ধরা হয়েছে, কিন্তু এই সাইডে ওই বাজেট হয়েছে, কিন্তু এই সাইডে কাজ ধরে নাই। সরকার যতই উল্টা পাল্টাই বস্তা ফালাক, কাজ আসতেছে না। মাঝখানে যদি ড্রেজিং করে দিত তাইলে হয়তো বা নদীটা ওইদিকে চলে যেত, নদীটা আর এই সাবেক পার আসতো না। যারা কাজগুলো পেয়েছে কন্ট্রাক্টর, তারা আমাদের কাজটা সম্পূর্ণভাবে করে নাই। হুমকির মুখে পড়েছে জাজিরার ডান্তির রক্ষাবাদ প্রকল্প। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিংই এখন একমাত্র ভরসা। আমাদের যে ব্যাংক লাইন আগে ছিল 8.867 কিলো, সেখানে যদি খুব বেশি ভাঙে তাহলে একটু লেন্থ বেড়েও যেতে পারে। এছাড়া আমার যে ওই প্যাকেজের আগে এবং পরে যে সমস্ত প্যাকেজে আমার ইতিমধ্যে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে, সেই জায়গাটাও একটু হুমকির মধ্যে পড়তে পারে। 2012-13 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু থেকে নাওডোবার 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। 2022 সালের শেষের দিকে বাঁধটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু রাজ্য। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে, এখনও নিখোঁজ 28 জন। বৃহস্পতিবার থেকে টানা ও ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাজ্যটি। নদী ভাঙনের শিকারও হয়েছে বেশ কিছু এলাকা, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। সম্প্রতি রেকর্ড বৃষ্টিপাত হয়েছে চীনের উত্তর ও দক্ষিণাঞ্চলে। জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগ বলছেন আবহাওয়াবিদরা। জুলাইয়ের শেষ নাগাদ ভারী বৃষ্টিপাতের জেরে বন্যার কবলে পড়ে বেইজিং ও চীনের উত্তরাঞ্চল। প্রাণহানির শিকার হন কমপক্ষে 60 জন। গাজায় নির্বিচারে মানুষ হত্যা চলছেই। ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরও 47 জনের। আবারও ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে ছোড়া হয়েছে গুলি। নিহত হয়েছে 40 জন। শনিবার খাদ্য সহায়তার আশায় নেতজারিম করিডোরে ইসরায়েলে নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কর্মসূচি GHF এর কেন্দ্রের সামনে জড়ো হয় কয়েকশো মানুষ। প্রতিদিনের মতোই বিশৃঙ্খল পরিস্থিতি ছিল সেখানে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে এলোপাতাড়ি গুলি চালানো হয় অভুক্ত মানুষগুলোর ওপর। হতাহতের শিকার হন অনেকে। আরও কয়েকটি জনবহুল এলাকায়ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও 11 জনের। 22 মাসে খাদ্যাভাবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 212 জনে, এদের মধ্যে 98 জন শিশু। উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি 61,000 ছাড়িয়েছে, আহত 1.5 লাখের বেশি।